এই লোকটা চুরি করতে গিয়ে একটা লাক্সারিয়াস বাড়ির মধ্যে আটকে যায়, কারণ সেই বাড়িতে ঢোকা যতটা সহজ, বেরোনো ঠিক ততটাই কঠিন। তবে শুধু কঠিন বললে ভুল হবে, একটু 19 থেকে 20 হলেই সেখান থেকে বের হওয়া একেবারেই অসম্ভব। তার উপর আবার বাড়িটার ভেতরে সেই চোর সম্মুখীন হতে থাকে সব ভয়ঙ্কর পরিস্থিতির। এই মুভিটা এতই থ্রিলিং যে আপনাকে নিয়ে যাবে আপনার কল্পনার এক ভিন্ন জগতে। তো চলুন বন্ধুরা, আপনাদের সাথে নিয়েই দেখে আসি ওই লাক্সারিয়াস বাড়িতে চোরটার শেষ পরিণতি ঠিক কি হয়। এই যে লোকটাকে দেখতে পাচ্ছেন, তার নাম নিমো। নিমো ছিল একজন চোর, তবে শুধু চোর নয়, সে একজন প্রফেশনাল চোর। কারণ সে চোখের পলকেই চুরি করতে পারে। তবে সে একজন বসের আন্ডারে কাজ করে, আর সে তার বসের কথায় আজকে এমন একটা বাড়িতে চুরি করতে এসেছে যেটাকে বলা হয় পৃথিবীর সব থেকে সুরক্ষিত বাড়ি, যেখানে পৃথিবীর অনেক মূল্যবান কিছু পেইন্টিং রাখা আছে। তবে এই সকল পেইন্টিংয়ের মধ্য থেকে সব থেকে মূল্যবান পেইন্টিংয়ের দাম হচ্ছে প্রায় $3 মিলিয়ন। আর এই পেইন্টিংটাকে চুরি করার জন্যই নিমো এই বাড়িতে এসেছে। কিন্তু এই বাড়িটাকে প্রায় 24 ঘন্টায় গার্ডরা পাহারা দেয়, যার ফলে নিমো রাত্রেবেলায় সুযোগ বুঝে সকলের চোখ ফাঁকি দিয়ে বাড়িতে ঢুকে পড়ে। সে একটা সিকিউরিটি কোডের মাধ্যমে এই বাড়িতে প্রবেশ করে। ভেতরে ঢুকে নিমো দেখতে পায় যে এই বাড়িটা অনেক বিলাসবহুল, এমনকি চারিদিকে অনেক দামি দামি জিনিসপত্র দিয়ে ভরা। তবে এই বাড়ির সব থেকে দামি জিনিস ছিল পেইন্টিংগুলো। তাই নিমো এক এক করে সব পেইন্টিংগুলোকে চুরি করতে থাকে। কিন্তু সে সম্পূর্ণ বাড়ি খোঁজাখুঁজি করার পরেও কোথাও সে 3 মিলিয়নের পেইন্টিংটা খুঁজে পাচ্ছিল না। তাই নিমো তখন তার কাছে থাকা ওয়াকিটকির মাধ্যমে তার বসের সঙ্গে কথা বলতে থাকে, আর সে তার কাছে জানতে চায় যে সেই পেইন্টিংটা আসলে কোথায় আছে। তার বস তখন তাকে বলে বাড়িটার ভেতরের রুমগুলোতে খুঁজে দেখতে। নিমো তখন তার বসের কথা মতো সমস্ত রুমগুলোকে চেক করতে থাকে, কিন্তু কোথাও সে ওই পেইন্টিংটা খুঁজে পায় না। এভাবেই সেখানে অনেক সময় পার হয়ে যায়। তাই তার বস তাকে বলে, তুমি যতটুকু জিনিস হাতে নিয়েছো ততটুকু নিয়ে আপাতত বের হয়ে এসো, কারণ সেখানে আর বেশিক্ষণ থাকা যাবে না, এতে করে তুমি ধরা পড়ে যেতে পারো। তাই নিমো তার বসের কথা মতো সেই বাড়ির দরজার সামনে চলে আসে, আর সেই দরজার মধ্যে থাকা সিকিউরিটি কোডটা দেয়। কিন্তু অদ্ভুতভাবে কোডটা এখানে আর কাজ করছিল না। কোডটা বারবারই ভুল দেখাচ্ছিল, যার ফলে কোনোভাবেই সে দরজাটা খুলতে পারছিল না। আর বারবার এভাবে ভুল কোড দেখানোর কারণে দরজাটার ফাংশনও ওলটপালট হয়ে যায়। এমনকি সেখানে সিকিউরিটি অ্যালার্ম বাজতে শুরু করে। এই পুরো বাড়িটাই ছিল আসলে টেকনোলজির ওপর নির্ভরশীল, যার ফলে এখানে সম্পূর্ণ বাড়ির ফাংশনই উল্টাপাল্টা হয়ে যায়। নিমো এতে কিছুটা আতঙ্কিত হয়ে পড়ে, আর সে বারবার তার বসকে বলতে থাকে যে এখানে এগুলো কি হচ্ছে, আমি এখন এখান থেকে কিভাবে বের হব, দরজা তো আমি কিছুতেই খুলতে পারছি না। কিন্তু ওয়াকিটকির অপর প্রান্ত থেকে তার বস তাকে কোনো সাড়াই দিচ্ছিল না। হয়তো ওয়াকিটকিটাও ডিসকানেক্ট হয়ে গিয়েছে। কিন্তু কিছুক্ষণ পর আবার সিগন্যাল পাওয়া যায়। নিমোর বস তখন তাকে বলে ওই বাড়িতে অনেক টেকনোলজি সেট করা আছে, তুমি হয়তো কোনো কিছু উল্টাপাল্টা করে ফেলেছ। এখন এই ওয়াকিটকির ভেতর থেকে আমি কিভাবে বুঝবো তুমি সেখানে কি করছো? আমাদের হাতে আর কোনো রাস্তাই নেই, তাই এবার তোমাকে নিজেই ওখান থেকে বের হতে হবে। এই বলে তার বস ফোনটা কেটে দেয়। নিমো তো এতে প্রচণ্ড দুশ্চিন্তায় পড়ে যায়, কারণ একবার যদি সে ধরা পড়ে যায় তাহলে তার অনেক বছরের জেল হয়ে যাবে। কিন্তু নিমোর একটা পরিবার আছে, আর তাদের দেখার মতো নিমো ছাড়া আর কেউ নেই। তাই নিমো কোনোভাবেই বুঝতে পারছিল না যে সে এখন কি করবে। এইদিকে আবার সেখানে থাকা সাইরেন অনবরত বেজেই চলছিল, আর এই সাইরেনের আওয়াজ এতটাই তীব্র ছিল যে নিমো এতে অনেক বিরক্ত হয়ে যায়। তাই সে প্রথমে ওই সাইরেনটাকেই ভেঙে ফেলে। তারপর নিমো আবার দরজার কাছে যায়, আর সে একটা চাকুর সাহায্যে দরজার লকটা ভেঙে ফেলার চেষ্টা করে। কিন্তু এতে করে দরজার লকের বিন্দুমাত্র পরিবর্তন হচ্ছিল না, কারণ ওই দরজাটা ছিল অত্যন্ত মজবুত। কিন্তু দরজাতে এভাবে বারবার আঘাত করার কারণে সেখানে থাকা হাউস কন্ট্রোল ডিভাইসটা নষ্ট হয়ে যায়। অর্থাৎ ওই বাড়িটাতে একটা ডিভাইসের সঙ্গে আরেকটা ডিভাইস কানেক্টেড ছিল, যার ফলে কোনো একটাতে পরিবর্তন ঘটলে বাকিগুলোর ফাংশনও নষ্ট হয়ে যায়। তাই হাউস কন্ট্রোল ডিভাইসের সিস্টেম পরিবর্তনের ফলে হঠাৎ করে সম্পূর্ণ ঘরের তাপমাত্রা অনবরতই বাড়তে থাকে। তাই নিমো তখন তার জ্যাকেটটা খুলে সেখানে থাকা সোফার ওপর বসেই খেতে শুরু করে। সে আর এই বাড়ির কোনো কিছুতেই হাত দিতে চাইছিল না, কারণ কি করতে গিয়ে আবার সে কি করে ফেলবে এটা তার মাথায় ঢুকবে না। বরং এর চাইতে তার বসে থাকাটাই ভালো। তো এর কিছুক্ষণ পর নিমোর অনেক পিপাসা লাগে, তাই সে পানি পান করার জন্য বাড়িটার কিচেনে যায়। কিন্তু যখন সে সেখানকার ট্যাপটা অন করে তখন ট্যাবের মধ্যে থেকে এক ফোঁটাও পানি বের হচ্ছিল না। তাই নিমো ফ্রিজ চেক করতে যায়, আর ফ্রিজের মধ্যে এসে নানা ধরনের খাবার দেখতে পায়। তবে এখানে শুধুমাত্র একটাই পানির বোতল ছিল। কিন্তু নিমোর এতই পানি পিপাসা পেয়েছিল যে সে সম্পূর্ণ বোতলের পানি একবারেই পান করে ফেলে। এভাবে করে নিমোর সেই বাড়িতে অনেকটা সময় কেটে যায়।
তাই আবারও নিমো সেই বাড়িটার মেইন দরজার কাছে এসে চাকুর সাহায্যে দরজাটা খোলার চেষ্টা করে। সে চাকু দিয়ে দরজার কাঠ ভাঙার চেষ্টা করছিল, কিন্তু কিছুক্ষণ পর সে বুঝতে পারে যে এই দরজার উপরের অংশ কাঠ দেয়া থাকলেও ভেতরের অংশ লোহা দেয়া আছে, তাই এভাবে সে কখনোই দরজাটাকে ভাঙতে পারবে না। তাই নিমো এবার হাল ছেড়ে দিয়ে রুমের ভেতরে এসে শুয়ে পড়ে। তবে নিমো এখানে বারবার তার বসের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছিল, কিন্তু সে কিছুতেই তার বসকে লাইনে পাচ্ছিল না। আসলে তার বস ইচ্ছা করেই তার সঙ্গে যোগাযোগ বন্ধ করে দিয়েছে, কারণ নিমো যদি ধরা পড়ে যায় তাহলে তো সেও ধরা পড়ে যাবে। এরপর নিমো সেখানে ঘুমানোর অনেক চেষ্টা করে, কিন্তু অতিরিক্ত দুশ্চিন্তার কারণে তার ঘুমই আসছিল না। তারপর নিমো কোনো রকম সেখানে একটা রাত পার করে দেয়। পরের দিন সকালবেলায় সে বাড়িতে একটা টেলিফোন দেখতে পায়, তাই নিমো টেলিফোনের সাহায্যে বাইরে যোগাযোগ করার চেষ্টা করে, কিন্তু টেলিফোনটাতেও কোনো কানেকশন ছিল না। নিমো তখন হতাশ হয়ে পুরো বাড়িটায় চেক করতে থাকে, যদি সে কোনো কাজের জিনিস পেয়ে যায় এই ভেবে। কিন্তু ড্রয়ার চেক করতে গিয়ে সে সেখানে কিছু ছবি খুঁজে পায়, যে ছবিগুলো এই বাড়িটার মালিক আর তার পরিবারের ছিল। নিমো তখন কিছু কাগজপাতির মাধ্যমে জানতে পারে যে এই বাড়িটার মালিক আসলে এখানে থাকে না। যদি তার বিশেষ কোনো উপলক্ষ থাকে তখন সেই বাড়িতে বেড়াতে আসে, এমনকি মাঝে মধ্যে সে তার পরিবার নিয়েও এখানে সময় কাটাতে আসে। তবে বছরের বেশিরভাগ সময় সে দেশের বাইরে থাকে। তো এর কিছুক্ষণ পর নিমো সেই বাড়ির টয়লেটে যায়, আর সেখানে সে কয়েকটা ফলের শোপিস দেখতে পায়। তাই এটা দেখে নিমোর মাথায় একটা আইডিয়া আসে, সে এগুলোর সাহায্যে এখানকার গ্লাস ভেঙে বের হয়ে যাবে। কিন্তু যখন সে শোপিসগুলো গ্লাসে ছুঁড়ে মারে তখন গ্লাসের কিছুই হয় না। আসলে এই গ্লাসগুলো ছিল বুলেট প্রুফ, যার ফলে এগুলোকে এত সহজে ভাঙা সম্ভব নয়। এদিকে বাড়ির ভেতরের তাপমাত্রা যেহেতু অনেক বেশি ছিল, তাই কিছুক্ষণ পরে নিমোর আবারও পিপাসা লাগে। কিন্তু গত রাতেই তো নিমো সম্পূর্ণ পানি শেষ করে ফেলেছে, আর বাড়ির ট্যাপের মধ্যেও কোনো পানি ছিল না। তাই নিমো তার পিপাসা মেটানোর জন্য ফ্রিজ থেকে বরফের টুকরা বের করে খেতে শুরু করে, কিন্তু পানির গাছ কি আর বরফের টুকরা দিয়ে হয়? তাই এতে আর নিমোর পিপাসা মিটছিল না, যার ফলে নিমো সেই বাড়িতে থাকা একটা সুইমিং পুলের কাছে চলে আসে, আর সেই সুইমিং পুলের পানি পান করার চেষ্টা করে। কিন্তু নিমো এখানকার পানি মুখে দেওয়ার সঙ্গে সঙ্গে আবার সেগুলোকে ফেলে দেয়, কারণ সুইমিং পুলের পানির স্বাদ অত্যন্ত জঘন্য ছিল, আর এটা কিছুতেই খাওয়া যাচ্ছিল না। এবার সেখানকার অতিরিক্ত তাপমাত্রায় নিমোর প্রচন্ড গরম লাগছিল, যার কারণে সে অনেক ঘেমেও গিয়েছে। তাই সে একটা কাপড় দিয়ে তার পুরো শরীরটাই মুছে নেয়। এরপর নিমো সে বাড়ির ভিতরে বিশাল একটা অ্যাকোরিয়াম দেখতে পায়, তাই সে একটা পাইপের সাহায্যে সেই অ্যাকোরিয়ামের পানি পান করার চেষ্টা করে, কিন্তু এখানকার পানি তো আরো বেশি জঘন্য ছিল। এবার নিমো বাড়িতে ট্যাপগুলো চেক করতে থাকে, কিন্তু সেখানে পানি না আসার কারণে নিমোর প্রচন্ড রাগ হয়ে যায়। এদিকে নিমোর ঠোঁট মুখ একদমই শুকিয়ে যাচ্ছিল, তাই সে ফ্রিজ থেকে বরফ বের করে তার মুখে ঘষতে শুরু করে। এতে সে কিছুটা হলেও স্বস্তি অনুভব করছিল। এবার নিমোর দুশ্চিন্তা হচ্ছিল যে তার কাছে পানি অথবা বরফ আর কিছুই নেই, তাই কিছুক্ষণ পরে সে কি পান করবে। এসব বিষয়ে চিন্তা করতে করতে নিমোর মাথায় একটা আইডিয়া আসে। নিমো এবার সম্পূর্ণ বাড়ির ফার্নিচারগুলোকে এক জায়গায় নিয়ে আসে, আর সে সেখানে উঁচু একটা টাওয়ার তৈরি করে। আসলে নিমো চাইছিল যে সেই বাড়ির ছাদের উপর দিয়ে বেরিয়ে যাবে, কারণ বাড়ির সিলিংয়ে বক্সের মতো কয়েকটা লাইট দেওয়া ছিল। তাই নিমো ভেবেছিল যে হয়তো সে এগুলোকে খুলতে পারবে। কিন্তু নিমো যখন তার তৈরি করা টাওয়ারের উপরে ওঠে তখন সে দেখতে পায় লাইটগুলো আসলে অনেক উপরে, যেখানে পৌঁছানো এতটা সহজ নয়। তাই নিমো এখানে অনেক চেষ্টা করার পরেও ব্যর্থ হয়ে আবার সে কন্ট্রোল হাউসের সামনে চলে আসে, কারণ বাড়ির তাপমাত্রা অসহনীয় পর্যায়ে চলে যাচ্ছিল। তাই কন্ট্রোল হাউসের সাহায্যে তাপমাত্রা ঠিক করার জন্য সে এবার সেখানে চলে আসে। কিন্তু এখানে এসে সে ওই ফাংশনের কিছুই বুঝতে পারছিল না। এবার এসব কিছু করতে করতে নিমোর প্রচন্ড ক্ষুধা পেয়ে যায়। তাই নিমো যখন ফ্রিজ থেকে একটা ক্যান ফুড বের করে চাকুর সাহায্যে সেটা খুলতে যাচ্ছিল, ঠিক তখনই সেই চাকুতে তার হাত কেটে যায়। আর এরপর নিমোর আবার প্রচুর পরিমাণে পিপাসাও লাগে, তবে এখন তার কাছে আর পান করার মতো কিছুই ছিল না। তাই সে সোজা আবারও বাড়িতে থাকা সেই ফ্রিজের কাছে চলে যায়। এরপর ফ্রিজের গায়ে যতটুকু বরফ ছিল নিমো সেটুকু দিয়ে তার পিপাসা মেটানোর চেষ্টা করে। আর যেহেতু বাড়ির ভেতরে প্রচন্ড গরম ছিল, তাই নিমো ফ্রিজের ভেতরে কিছুক্ষণ চুপচাপ বসে থাকে। তার তো ইচ্ছা করছিল সারাদিন এখানেই থাকতে, কিন্তু ফ্রিজটা ছিল তার শরীরের তুলনায় অনেক ছোট। এরপর রাতের বেলা নিমো বাড়িটা জানালার কাছে দাঁড়িয়ে থাকে, যেখান থেকে বাহিরের দৃশ্য অনেক সুন্দরভাবেই দেখা যায়। নিমো দেখতে পায় যে বাহিরে প্রচন্ড বৃষ্টি হচ্ছে। নিমোর ইচ্ছা করছিল বৃষ্টির পানিগুলোকে ছুঁয়ে দেখতে। তার কাছে মনে হচ্ছিল যে সে হয়তো কয়েক বছর ধরে এই বাড়িতে বন্দি রয়েছে। তাই নিমো কিছুক্ষণ পর সম্পূর্ণ বাড়িটা ঘুরে ঘুরে দেখছিল, আর এমন কিছু খোঁজার চেষ্টা করছিল যেটার সাহায্যে সে বাইরে যেতে পারবে। কিন্তু ঠিক তখনই নিমো বাড়িটার ভেতরে পানির আওয়াজ শুনতে পায়, আর সামনে গিয়ে সে দেখতে পায় যে বাড়িটার ভেতরে ছোট্ট একটা গার্ডেনও আছে। সেই গার্ডেনের ভেতর ছোট ছোট কয়েকটা পাইপ দেওয়া আছে, সেগুলোর মধ্যে থেকেই পানি বের হচ্ছে। তাই নিমো আর দেরি না করে সেই পাইপের পানি ইচ্ছা মতো পান করতে থাকে। আসলে এই পাইপের পানি ছিল একদমই বিশুদ্ধ, কিন্তু পানি পান করার কিছুক্ষণের মধ্যেই পাইপলাইনটা আবারও বন্ধ হয়ে যায়। নিমো তখন বুঝতে পারে যে প্রতিদিন হয়তো এই গাছগুলোকে পানি দেওয়ার জন্যই একটা নির্দিষ্ট সময় পাইপগুলো চালু করা হয়। তাই নিমো সিদ্ধান্ত নেয় যে
কালকে আবার যখন পানি বের হবে তখন সে কয়েকটা পাত্রের মাধ্যমে পানি সংগ্রহ করবে। এর কিছুক্ষণ পরে বাড়ির তাপমাত্রা আরো অনেক বেড়ে যায়, যার ফলে নিমো তার শরীরে থাকা সব পোশাকগুলোকেই খুলে ফেলছিল, কারণ এখানে গরমের তীব্রতা কমার কোনো নামই নিচ্ছিল না। এদিকে নিমো যত দ্রুত সম্ভব সেখানে থাকা ফার্নিচারগুলোকে একত্রিত করার চেষ্টা করছিল, যাতে করে সে তার বানানো টাওয়ারটাকে আরো একটু উঁচু করতে পারে। আর এবার অনেক চেষ্টা করার পর নিমো তার উঁচু টাওয়ারটা তৈরি করতে সক্ষম হয়, যেটার মাধ্যমে সে বাড়ির ছাদ পর্যন্ত পৌঁছাতে পেরেছিল। এবার নিমো টাওয়ারের উপর চড়ে বাড়িটার ছাদ ভালোমতো পর্যবেক্ষণ করছিল, যাতে করে সে কোনো একটা বুদ্ধি বের করে এখান থেকে বের হতে পারে। তাই নিমো ছাদের উপর লাগানো বক্সগুলোকে ভালোভাবে দেখতে শুরু করে। আর এখানে নিমো দেখতে পায় যে বক্সগুলোতে কয়েকটা নাট দেওয়া আছে, আর তার এখন একটা স্ক্রুড্রাইভার প্রয়োজন, কারণ সে স্ক্রুড্রাইভার দিয়ে বক্সটাকে খোলার পরে সেখান থেকে চিৎকার করে কারো কাছে সাহায্য চাইবে। আর এই বাড়িটার সবকিছুই ছিল গ্লাস দিয়ে ঘেরা, আর গ্লাসগুলোও ছিল অনেক সাউন্ড প্রুফ, যার কারণে এই বাড়ির ভেতর থেকে চিৎকার করলেও বাইরে থাকা মানুষের কাছে এই চিৎকারের আওয়াজ পৌঁছাবে না। নিমো এখানে বসে এইসব প্ল্যান করছিল, কিন্তু ঠিক তখনই সেই বাড়িতে থাকা একটা মনিটরের উপর তার চোখ পড়ে যায়। সেখানে বাইরে সিসিটিভি ফুটেজ দেখা যাচ্ছিল। নিমো তখন দেখতে পায় যে বাড়িটার দরজার বাইরে একজন মহিলা পরিষ্কার করছে। তাই নিমো আর সেখানে দেরি না করে তার কাপড় পরে সোজা দরজার কাছে চলে যায়, আর সে চিৎকার করে সেই মহিলাটাকে ডাকতে শুরু করে। কিন্তু ওই মহিলাটা তার কানে হেডফোন লাগিয়ে গান শুনছিল, যার ফলে নিমোর আওয়াজ তার কান পর্যন্ত পৌঁছায় না। তাছাড়া এই বাড়িটার দেয়ালগুলো ছিল কয়েকটা স্তর বিশিষ্ট, তাই নিমো এখানে চিৎকার করতে করতে অনেকটা হাঁপিয়ে যায়, আর এক পর্যায়ে সে ব্যর্থ হয়ে সেখান থেকে ফিরে আসে। হঠাৎ করে নিমো খেয়াল করে যে এই বাড়িটার তাপমাত্রা অনেকটাই কমে গিয়েছে। তাই নিমো কন্ট্রোল হাউসটা চেক করতে যায়। কন্ট্রোল হাউসের মধ্যে অটোমেটিক ফাংশন চেঞ্জ হয়ে গিয়েছে, যার ফলে এখানকার টেম্পারেচার কমে গিয়ে এয়ার ভেন্টিলেশনের মাধ্যমে পুরো বাড়িতে ঠান্ডা বাতাস প্রবেশ করছে। এতে নিমো কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলে, কারণ গতকাল রাত থেকে গরমে তার অবস্থা একদমই খারাপ হয়ে যাচ্ছিল। তাই প্রথমে নিমো একটা জায়গায় শুয়ে সে ঠান্ডা বাতাস অনুভব করতে থাকে। এরপর মন খুলে সে সুইমিং পুলে গোসলও করে, কারণ এসির ঠান্ডা বাতাসে সুইমিং পুলের পানিও ঠান্ডা হয়ে গিয়েছিল। এরপর ধীরে ধীরে যখন এখানে কয়েকটা দিন কেটে যায় তখন আস্তে আস্তে নিমোর এখন ভালো লাগতে শুরু করে, কারণ সে ধীরে ধীরে এখানে থাকার কৌশল বুঝে গিয়েছিল। নিমো সেই গার্ডেনের ভেতরে পাইপ থেকে পানি সংগ্রহ করে আর বাড়িতে থাকা সংরক্ষিত খাবার খায়। এভাবেই সে তার দিনগুলো পার করতে থাকে। আসলে নিমো এখান থেকে বের হওয়ার আশা প্রায় ছেড়েই দিয়েছিল। সে ভাবছিল যে এখানে এভাবে যদি সে কিছুদিন সার্ভাইভ করতে পারে তাহলে কিছুদিন পর এই বাড়িতে কেউ না কেউ অবশ্যই আসবে, আর তখন সে এখান থেকে বের হতে পারবে। তাই নিমো তার জীবনযাপনকে স্বাভাবিক করতে চাইছিল। নিমো প্রত্যেকদিন সকালবেলা ঘুম থেকে ওঠে আর সে ছোট্ট গার্ডেনে কয়েকটা পাত্র রেখে দেয়। এরপর সেই পাত্রগুলোতে পানি ভরে গেলে পানির সাহায্যে সকালে নাস্তা করে ফেলে, আর সারাদিন সে অল্প অল্প করে খাবার খায়, যাতে করে সে বেশি দিন এখানে সার্ভাইভ করতে পারে। কারণ সে তো কোনোভাবেই নিশ্চিত নয় যে আর কতদিন তাকে এখানে থাকতে হবে। তবে এভাবে থাকতে থাকতে সে অনেক বোর হচ্ছিল, যার কারণে সে নিজেকে একটু বিনোদন দেওয়ার চেষ্টা করে। তাই সে একা একাই সেখানে ডান্স করতে থাকে। কিন্তু কিছুক্ষণ পরে আমরা দেখতে পাই যে নিমো একটা কাঁচের বোতলকে ফ্লোরে ভেঙে ফেলে। এরপর সেই ভেঙে যাওয়া কাঁচের টুকরো থেকে দুটো কাঁচের টুকরোকে সে তার হাতে তুলে নেয়, আর সে কৌশলে ওই কাঁচের টুকরো দিয়ে একটা চশমা তৈরি করে ফেলে, যেটা আবার সে তার চোখেও পরে নেয়, যাতে করে তার চোখে আর ধুলাবালি না পড়তে পারে। নিমো আসলে আবারও তার বের হওয়ার মিশন শুরু করেছে, তাই এবার সে চশমাটা পরে তার বানানো টাওয়ারের উপর উঠে যায়। নিমো সেই বাড়িতে ধারালো একটা লোহা খুঁজে পেয়েছিল, আর সেটার সাহায্যে সে এখানকার বক্সগুলোকে ভাঙতে শুরু করে। আসলে নিমো ভেবেছিল যে এই বক্সটার উপরে ফাঁকা জায়গা রয়েছে, যেখান থেকে বাইরে তার আওয়াজ পৌঁছাবে, অথবা সে নিজেই এখান থেকে বের হতে পারবে। কিন্তু এই বক্সটা এতটাই মজবুত ছিল যে কিছুতেই এটাকে ভাঙা যাচ্ছিল না। তাই অনেকক্ষণ চেষ্টা করার পর ব্যর্থ হয়ে নিমো সেখান থেকে নেমে আসে, আর সে মন খারাপ করে সেখানে বসে থাকে। এর কিছুক্ষণ পর নিমোর আবারও প্রচন্ড রকমের ক্ষুধা এবং পিপাসা লাগে, কিন্তু তার কাছে এখন আর কোনো রেডি ফুডই ছিল না। তাই এখন তার নিজেকে কিছু একটা রান্না করে খেতে হবে। নিমো সেই বাড়িতে কফি আর পাস্তা খুঁজে পেয়েছিল, তাই সে নিজের সঙ্গে কথা বলতে বলতে কফি বানিয়ে যখন সে পাস্তা বানাতে যাবে ঠিক তখনই সে দেখতে পায় যে এখানকার চুলা অন হচ্ছে না। হয়তো কন্ট্রোল হাউসের ফাংশন পরিবর্তনের ফলে এটা হয়েছে। তাই নিমো তখন পাস্তাগুলোকে পানিতে ভিজে কাঁচা অবস্থায় খেতে শুরু করে, কারণ তার কাছে আর কোনো অপশনই ছিল না। কিন্তু নিমো এবার সেখানে অনেক অস্থির হয়ে পড়েছিল, তাই সে তার মনটাকে একটু স্থির করার জন্য সেখানকার টিভি অন করে মুভি দেখতে শুরু করে। অন্যদিকে দেখা যায় যে এসির তাপমাত্রা ধীরে ধীরে নামতে শুরু করেছে, অর্থাৎ বাড়িটার তাপমাত্রা এখন ধীরে ধীরে আরো কমতে শুরু করেছে। নিমো বুঝতে পারে যে যদি সে এখান থেকে বের হওয়ার চেষ্টা না করে তাহলে হয়তো ঠান্ডা আরো বেড়ে গেলে সে ঠান্ডাতেই মারা যাবে। তাই নিমো আবারও সে বক্সগুলোকে ভাঙতে যায়, কিন্তু এখানে এই বক্সগুলোতে অনেক মজবুত স্ক্রু লাগানো ছিল। নিমো প্রায় কয়েক ঘন্টা ধরে আবারও এগুলোকে খোলার চেষ্টা করে, কিন্তু প্রত্যেকবারের মতো এবারও কোনো লাভই হয় না।
নিমো এবার বিরক্ত হয়ে একেবারে পাগলের মতো হয়ে যাচ্ছিল। এই বাড়িতে একা একা থাকতে থাকতে সে তার মানসিক ভারসাম্যও হারিয়ে ফেলছিল। এদিকে সম্পূর্ণ বাড়ি এখন প্রচন্ড রকমের ঠান্ডা হয়ে গিয়েছে। ঠান্ডা এতটাই তীব্র ছিল যেটা নিমো আর সহ্য করতে পারছিল না। তাই নিমো সেই বাড়িটার কন্ট্রোল হাউসের কাছে চলে যায় আর সে নিজেই কন্ট্রোল হাউসের ফাংশন ঠিক করার চেষ্টা করে। কিন্তু নিমো তো একজন চোর ছিল, সে কি আর টেকনিক্যাল বিষয়ে বুঝতে পারে? তাই তার মাথায় কন্ট্রোল হাউসের ফাংশনগুলো কিছুই ঢুকছিল না। এরপর নিমো তার ওয়াকিটকির সাহায্যে আবারও তার বসের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করে, কিন্তু নিমো দেখতে পায় যে ওয়াকিটকির ব্যাটারি চার্জও একদম শেষ হয়ে গিয়েছে। তবে নিমো এবার আর হাল ছাড়বে না, তাই সে পরের দিন সকালবেলা সেই বক্সটা ভাঙতে যায়। এইভাবে সে অনেকক্ষণ ধরে ভাঙতে ভাঙতে বক্সটার উপরে সিমেন্টের স্তরটা ভেঙে ফেলে, কিন্তু ভেতরে আবার ছিল লোহার স্তর, যেটা দেখে নিমো আবারও হতাশ হয়ে পড়ে। তাই সে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে আবার এটা ভাঙার চেষ্টা করে। নিমো সেখানকার বারান্দার সামনে গিয়ে বসে থাকে, আর ঠিক তখনই নিমো গ্লাসের পেছনে একটা কবুতরকে দেখতে পায়। নিমো আজ 6 দিন পর বাইরে কোনো প্রাণীকে দেখছে, যার ফলে সে কিছুটা ইমোশনাল হয়ে যায়। আর সে কবুতরের কাছে এসে বলে, তুমি আমার ছেলের কাছে উড়ে যাও প্লিজ, আর আমার ছেলেকে গিয়ে বলো তার বাবা এখানে ফেসে গিয়েছে। জানো, দুনিয়াতে সবাই স্বার্থপর। যে বসের জন্য আমি এতগুলো বছর ধরে কাজ করে গিয়েছি, সে আজকে আমাকে এই বিপদ থেকে উদ্ধার করতে আসছেই না। নিমো আসলে নিজেকে হালকা করার জন্য এসব কথা বলছিল, কিন্তু এই কবুতরটাও নিমোর মতো এখানে ফেসে আছে। কবুতরটাও তার পায়ে ব্যথা পাওয়ার কারণে সেখান থেকে আর উড়ে যেতে পারছিল না। এদিকে এখন নিমোর কাছে আর কিছু করার মতো প্ল্যানই বাকি নেই। এখানে যেন তারা সময় কাটে না। তবে নিমো সেখানে একটা মার্কার খুঁজে পেয়েছিল, তাই সে ওখানে সময় কাটানোর জন্য মার্কার দিয়ে সে বাড়িতে থাকা পেন্টিং এর উপর ড্রয়িং করতে শুরু করে। সে এত দামি দামি পেন্টিংগুলোকে ড্রয়িং করে নষ্ট করে ফেলছিল। এরপর নিমো সেই বাড়ির ড্রয়িং রুমে যায় আর সেখানে থাকা আলমারির মধ্য থেকে স্যুট বের করে সেটাকে পরে নেয়। কিন্তু ঠিক সেই সময় নিমো সেখানে একটা গুপ্ত দরজা দেখতে পায়। সে মনে করে যে এই দরজার সাহায্যে হয়তো বাইরে যাওয়া সম্ভব, কিন্তু যখন সে দরজাটা খুলে তখন সে দেখতে পায় যে ওই দরজার পেছনে একটা সুড়ঙ্গ রয়েছে। নিমো সুড়ঙ্গটা দিয়ে ভেতরে প্রবেশ করে, আর ঠিক তখনই তার সামনে সেই পেন্টিংটা দেখতে পায়, যেটা সে চুরি করতে এখানে এসেছিল। অর্থাৎ এটাই ছিল সেই $3 মিলিয়ন পেন্টিং। এইবার নিমো সুড়ঙ্গটা দিয়ে আরেকটু ভেতরে গিয়ে দেখতে পায় যে এখানে একজন বৃদ্ধ লোকের লাশ পড়ে আছে। তবে যখন সে লাশটাতে হাত দিয়ে পরীক্ষা করে তখন সে বুঝতে পারে যে এটা হলো একটা স্ট্যাচু। সে স্ট্যাচুটাকে ধাক্কা মেরে ফেলে দেয়। এরপর সে দামি পেন্টিং আর সেখানে থাকা বই নিয়ে এসে বের হয়ে আসে। বাইরে এসে নিমো দেখতে পায় যে সেই কবুতরটা মারা গিয়েছে, আর এতে নিমোর প্রচন্ড খারাপ লাগে। সে নিজে অনেকটা আপসেট হয়ে পড়ে। সে মনে মনে চিন্তা করে যে কিছুদিনের মধ্যে তার অবস্থা ওই কবুতরের মতোই হবে। সেই দিন রাতের বেলায় দেখা যায় নিমো ভয়ে, আতঙ্কে এবং দুশ্চিন্তায় একদমই ভেঙে পড়েছিল। আর ঠিক তখনই সে ওই সিসিটিভি ফুটেজে দেখতে পায় যে সেই মহিলাটা আজকেও ক্লিন করতে এসেছে। নিমো এবার দৌড়ে দরজার কাছে চলে যায় আর সেই শক্ত একটা পেনের সাহায্যে দরজাটাতে জোরে জোরে আঘাত করতে থাকে, যাতে করে সেই মহিলার কানে একটু শব্দ যায়। কিন্তু বাড়িটার সবকিছুই সাউন্ড প্রুফ হওয়ার কারণে কোনোভাবেই নিমো মেয়েটার কানে আওয়াজ পৌঁছাতে পারে না। তাই নিমো রাগী এবং ক্ষোভে এখানে প্রচন্ড জোরে জোরে চিৎকার করছিল। এইভাবে করে দেখতে দেখতে নিমোর সেখানে 10টা দিন কেটে যায়। আস্তে আস্তে বাড়ির ভেতরে থাকা খাবারগুলো শেষ হয়ে যায়। সেই দিন মাঝরাতে আবার নিমোর প্রচন্ড রকমের ক্ষুধা পেয়েছিল, তাই সে সোজা সে বাড়িতে থাকা অ্যাকোরিয়ামের কাছে যায় আর সেখানে থাকা একটা মাছ বের করে এনে সে বাহিরে রেখে দেয়, যাতে করে সে পরবর্তীতে এটা খেতে পারে। এরপরের দিন সকালবেলা দেখা যায় নিমো একটা চেয়ার ভেঙে ফেলে আর সেই চেয়ার থেকে লম্বা একটা কাঠের টুকরোর সাহায্যে সে রেন্সের মতো করে কিছু একটা তৈরি করে, যাতে করে সে বক্সের নাটগুলো খুলতে পারে। কিন্তু নিমো যখন ওই কাঠের সাহায্যে নাটটা খুলতে যাবে তখন নাটটা অনেক মজবুত হওয়ার কারণে সেই কাঠটাই ভেঙে যায়। কিন্তু এরপরও নিমো হাল ছাড়ে না। সে নিচে এসে আবার একটা রেঞ্জ তৈরি করে, আর এভাবেই করতে করতে একটা পর্যায়ে একটা নাট খুলতে সে সক্ষম হয়। তবে একটা নাট খুলতে গিয়ে তার শরীরের সমস্ত এনার্জি শেষ হয়ে যায়। এখন বাকি নাটগুলো খোলার মতো তার শরীরে আর কোনো শক্তিই ছিল না। নিমো এখন প্রচন্ড রকমের বিরক্ত হয়ে পড়েছে। তার মাথায় আর কোনো কিছুই কাজ করছিল না। কখনো কখনো সে নিজের সাথেই কথা বলছিল, আবার কখনো কখনো সে যেখানে সেখানে ড্রয়িং করছিল। এরপর যখন তার একটু ভালো লাগছিল তখন সে আবারও সে নাট খুলতে চলে যাচ্ছিল, কিন্তু প্রত্যেকবারই তার কাঠের তৈরি রেঞ্জগুলো ভেঙে যায়। কিন্তু নিমো আবারও রেঞ্জ তৈরি করে বারবার চেষ্টা করতে থাকে। এখন নিমোর কাছে যেহেতু আর কোনো খাবার ছিল না আর সেখানকার চুলা অন হচ্ছিল না, তাই নিমো সে অ্যাকোরিয়ামের কাঁচা মাছটাকে খেয়ে ফেলতে হয়, কারণ সে ক্ষুধার যন্ত্রণা আর কোনোভাবেই সহ্য করতে পারছিল না। নিমো এখানে বন্দী হয়ে কোনোভাবেই মরতে চাইছিল না, তাই যখনই সে নিরাশ হয়ে যাচ্ছিল তখন সে আবারও নিজেকে নিজেই সাহস দিচ্ছিল আর বারবার এখান থেকে বের হওয়ার জন্য চেষ্টা করছিল। নিমোর এখানে থাকার আজ 13 দিন হয়ে গিয়েছে। দেখতে দেখতে নিমোর পেন্টিংও তৈরি হয়ে গিয়েছিল, কিন্তু এখানে সে জীবিত থেকেই মরার মতো বেঁচে আছে। এরপর নিমো অনেক খোঁজাখুঁজির পর সে বাড়ির ভিতরে একটা ডগ ফুড খুঁজে পায়, আর ক্ষুধার যন্ত্রণায় বাধ্য হয়ে তাকে সেটাই খেতে হয়। এর কিছুক্ষণ পর নিমো সেই বাড়িতে থাকা আরও একটা পেন্টিং এর ওপর নজর পড়ে, যেখানে একজন ব্যক্তিকে কস্টেপ দিয়ে বেঁধে রাখা হয়েছিল। নিমো তখন পেন্টিংটার সামনে গিয়ে বলে, আমি তোমাকে এখন মুক্ত করে দিব, কারণ আমি বন্দী হওয়া যন্ত্রণা বুঝি। এই বলে সে
পেন্টিংটাকে দেয়াল থেকে মাটিতে ফেলে দেয়। এরপর সে আবারও তার কাজে লেগে পড়ে, অর্থাৎ সে আবারও নাট খুলতে যায়। এবার সে আরো একটা নাট খুলতে সক্ষম হয়, কিন্তু ঠিক তখনই সে পা পিছলে উপর থেকে ফ্লোরে পড়ে যায়। নিমো এখানে তার পায়ে প্রচন্ড রকমের আঘাত পেয়েছিল। এবার সেখানে নিমোর 15টা দিন পার হয়ে যায়। সেদিন ছিল আবার নিউ ইয়ার, তাই নিমো দেখতে পায় যে পুরো শহরে নিউ ইয়ারের পার্টি চলছে। এরপর হঠাৎ করে নিমো তার সামনে সে মহিলাকে দেখতে পায়, যে কিনা বাহিরে ক্লিন করতে আসে। কিন্তু কিছুক্ষণ পরে নিমো বুঝতে পারে যে এটা আসলে তার হ্যালুসিনেশন ছিল। অতিরিক্ত দুশ্চিন্তার কারণে তার এমনটা হচ্ছে। কিন্তু নিমো সেদিন উপর থেকে পড়ে যাওয়ার কারণে তার শরীর অনেকটা খারাপ হয়ে যায়। সে তার শরীরে আর কোনো শক্তিই পাচ্ছিল না, তাই বেশিরভাগ সময় সে ফ্লোরেই শুয়ে থাকতো। এভাবেই হঠাৎ করে একদিন নিমোর একটা ফায়ার ডিটেক্টরের উপর চোখ পড়ে, অর্থাৎ সেখানে আগুন জ্বালাতে পারলেই এই ফায়ার ডিটেক্টরের সাহায্যে বাইরে সংকেত পাঠানো সম্ভব। তাই নিমো আগুন জ্বালানোর মতো কোনো কিছু একটা খুঁজতে থাকে, কিন্তু সে এমন কিছুই খুঁজে পাচ্ছিল না, যার ফলে সে অনেক দুশ্চিন্তায় পড়ে যায়। কিন্তু ঠিক তখনই নিমোর স্কুলে শেখানো একটা এক্সপেরিমেন্টের কথা মনে পড়ে যায়, যেটার সাহায্যে আগুন জ্বালানো সম্ভব। তাই তখন নিমো এখানে একটা ম্যাগনিফাই গ্লাসকে কাজে লাগিয়ে কোনো মতে সেখানে আগুন জ্বালিয়ে ফেলে, আর সেটা থেকে ফায়ার ডিরেক্টরের কাছে আগুন নিয়ে যায়। কিন্তু এতে করে দেখা যায় যে ওই ডিরেক্টরে কোনো সাইরেনই বাজে না, বরং সম্পূর্ণ রুমে ওপর থেকেই পানি পড়তে থাকে, তাও আবার ফুল স্পিডে। নিমো তখন দৌড়ে দরজার সামনে যায়। তার সমস্ত শক্তি দিয়ে সে চিৎকার করতে শুরু করে, কারণ সে এসব আর কোনো মতে নিতে পারছিল না। এভাবেই অনেকক্ষণ পর সম্পূর্ণ বাড়িতে বৃষ্টির মতো পানি পড়তে থাকে, কিন্তু কেউই তাকে বাঁচাতে আসে না, কারণ বাহিরের কোনো মানুষ তো জানে না যে ভেতরে আসলে কি হচ্ছে। এর কয়েক ঘন্টা পর পানি পড়া বন্ধ হয়, আর এবার দেখা যায় যে সম্পূর্ণ বাড়ি পানিতে ভেসে গিয়েছে। কিন্তু তারপরও নিমো কোনোভাবেই হাল ছাড়ে না। এভাবে এক এক করে সেখানে 30টা দিন কেটে যায়। এই কয়েকদিনের মধ্যে নিমো অনেকগুলো নাট খুলে ফেলেছিল, শুধুমাত্র একটা আশায় যে এই বক্সটা খোলার পর সে সেখান থেকে বের হতে পারবে। কিন্তু নিমো কিছুটা হলেও অনুমান করতে পারছিল যে সে হয়তো আর কখনোই এখান থেকে বের হতে পারবে না, কারণ তার অবস্থা এতটাই খারাপ হয়েছিল যে সে আর হয়তো 2 থেকে 1 দিনের মধ্যেই মারা যাবে। তাই নিমো সে বাড়ির দেয়ালে একটা চিঠি লেখে। সে লেখে যে আমাকে আপনি মাফ করবেন, আমি বাধ্য হয়ে আপনার বাড়িতে কিছুদিন থেকেছি। আমি আপনার সম্পূর্ণ বাড়ি একদম নষ্ট করে ফেলেছি, তাই দয়া করে আমার উপর রাগ করবেন না, পারলে আমাকে ক্ষমা করে দিয়েন। এটা হয়তো আপনার জন্য একটা বিলাসবহুল বাড়ি, কিন্তু আমার জন্য এটা নরকের থেকেও কম কিছু নয়। আমি আপনার বাড়ি ছেড়ে পরপারে চলে যাচ্ছি। আর এইটুকু লিখে নিমো সেখানে মৃত্যুর জন্য অপেক্ষা করছিল। কিন্তু তারপরও নিমোর মনে হয় যে সে শেষবারের মতো আবার একবার চেষ্টা করবে, আর এবার যদি সে সফল না হয় তাহলে সে নিজে আত্মহত্যা করে ফেলবে। এরপর নিমো শেষবারের মতো আবার সে টাওয়ারের উপরে ওঠে, আর এবার দেখা যায় যে কিছুক্ষণের মধ্যে নিমো সে বক্সটা খুলতে সক্ষম হয়। নিমো তার নিজের চোখে বিশ্বাস করতে পারছিল না যে সেটা করতে পেরেছে। নিমো দেখতে পায় যে ওই বক্সটির মধ্যেই বাইরে যাওয়ার রাস্তা রয়েছে, ঠিক যেমনটা সে চিন্তা করেছিল। আসলে এগুলো ছিল সবই ন্যাচারাল লাইট, যেটা বাইরের আলোর সাহায্যে ঘরকে আলোকিত করে রাখে। আর নিমো এটাই প্রথমে বুঝতে পেরেছিল, তাই সে বারবারই এই বক্সগুলোকে খোলার চেষ্টা করছিল। এবার নিমো বক্সের মধ্যে সে রাস্তা দিয়ে 30 দিন পর সে বাড়ি থেকে বের হতে সক্ষম হয়। আর আমাদের আজকের গল্পটা এখানেই শেষ হয়ে যায়। এই গল্পটার মাধ্যমেই আমরা বুঝতে পারি যে পরিস্থিতি যতটাই খারাপ হোক না কেন, যদি মনের ভেতর ধৈর্য আর ইচ্ছাশক্তি থাকে তাহলে কোনো কিছুকে জয় করা অসম্ভব নয়। আচ্ছা, আপনি যদি কখনো এরকম পরিস্থিতিতে পড়েন তখন আপনি কি করবেন সেটা কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারেন। তো আজ এই পর্যন্তই থাক, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।